প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4 কোর্স ইপিসি 4-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, সিলেক্ট যোগা প্র্যাকটিসেস ফর পারসনস অফ অ্যাভারেজ হেলথ ফর প্র্যাকটিক্যালস অফ যোগা সেশনস, স্পাইন পজিশন, প্রোন পজিশন, সিটিং পজিশন, স্ট্যান্ডিং পজিশন, ক্রিয়াস, মুদ্রাস অ্যান্ড প্রাণায়ামস। এই যে প্র্যাকটিকামটি রয়েছে খুবই সুন্দরভাবে সরকারি কলেজের একটি বেঙ্গলি ভার্সনের খাতা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো, আর 5টা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামও একটা সূচিপত্র বা কন্টেন্ট পেজ তোমাদেরকে বানাতে হবে, যেখানে তোমার যে প্র্যাকটিকামটির মূল বিষয়বস্তু সেগুলি কিন্তু দেওয়া থাকবে। তো দেখো, এই প্র্যাকটিকামটির ক্ষেত্রে যে মূল বিষয়বস্তু, সেখানে দেখো কী কী আসন রয়েছে। চিত হয়ে শোয়া অবস্থায় অর্থাৎ স্পাইন পজিশন, সেখানে তোমাদেরকে দেখো 3টে আসন কিন্তু এখানে করা রয়েছে। তোমাদেরকে কিন্তু 3টে আসন করতে হবে না, তোমরা চাইলে একটা বা দুটো, যে আসনটা তুমি সবথেকে ভালোভাবে করতে পারছো সেই আসনটা ছবি সমেত লেখাটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। একইভাবে দেখো, উপুড় হয়ে শোয়া অবস্থায় সেখানেও দেখো 3টে আসন করা রয়েছে। বসা বা উপবিষ্ট অবস্থায় 3টে আসন রয়েছে। দাঁড়ানো অবস্থাও 3টে আসন করা রয়েছে। তোমাদের সুবিধা মতো যেটি তুমি পারবে সেই রকম একটি বা দুটি আসন কিন্তু তোমরা এই প্র্যাকটিকামটিতে লিখবে। তাহলে তোমরা বুঝে গেলে, কন্টেন্ট পেজটা তোমাদেরকে বলে দিলাম। এরপর দেখো, প্রথমেই তোমাদের যে স্পাইন পজিশন, সেই স্পাইন পজিশনে দেখো সবথেকে সহজ যে আসনটি রয়েছে সেটি হচ্ছে শবাসন। সেই শবাসনের একটি ছবি দেখো বাঁ পাশে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর তোমাকে শবাসন সম্পর্কে একটা প্রথমে বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু দিতে হবে। এই বেসিক ইন্ট্রোডাকশনটা চলো একবার তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। দেখো, এটি একটি অতি প্রচলিত আরামদায়ক শারীরিক অবস্থা। এই যোগাসনে শরীরের অবস্থা মৃতদেহের মতো হয় বলে এই যোগাসনকে শবাসন বলা হয়। সংস্কৃতে সব কথারই অর্থ মৃতদেহ। সম্পূর্ণ চিত হয়ে মৃত মানুষের মতো নড়াচড়া না করে মাটির ওপর শুয়ে থাকা যে পজিশন, সেটাই কিন্তু শবাসন বলা হয়, ঠিক আছে। তো এভাবে তোমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন লিখে নিলে। এরপর এই আসনটা অভ্যাসের যে পদ্ধতি, কি পদ্ধতিতে এই আসনটি করা হয়, পা দুটো জোর করে হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে হাতের চেটো মাটির দিকে করে চিত হয়ে শুতে থাকতে হয়। দুটো পায়ের মধ্যে 1.5 ফুট দূরত্ব রাখতে হয়, ঠিক আছে। পায়ের পাতা দুটো বাইরের দিকে থাকে। হাত দুটোকে শরীরের দুপাশে সুবিধা মতো প্রায় 6 ইঞ্চি দূরত্বে রাখতে হয়। মাথা ও ঘাড় সোজা রাখতে হয়, চোখ বন্ধ করতে হয় এবং মনোযোগ সহকারে কিন্তু শ্বাস প্রশ্বাসের উপরেই রাখতে হয়, ঠিক আছে। এরপর এই আসনটি করার সময় তোমাদেরকে যে করণীয় বিষয় সেটি হচ্ছে, সুবিধা মতো চিত হয়ে শুয়ে শরীরের সম্পূর্ণ ওজন মাটির উপর ছেড়ে দিতে হয়। শবাসন অভ্যাসের সময় চোখ দুটো কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হয়। কি কি করণীয় নয়, সেটি হচ্ছে আসন করার সময় দমকা বা ঝটকা দেওয়া উচিত নয়। অন্তিম অবস্থায় পৌঁছানোর পর শরীরে কোনো ধরনের নড়াচড়া কিন্তু এই আসন করার সময় তোমাদেরকে কিন্তু করা চলবে না। এই আসনটির কি উপকারিতা রয়েছে, শারীরিক ও মানসিক অবসাদ কিন্তু এই আসনের ফলে দূর হয়। স্নায়বিক পীড়া বা যে তোমাদের নিউরোসিস রোগ, সেই ক্ষেত্রে কিন্তু এই আসন খুবই উপকারী। এবং এই আসনের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু লিখে নিতে হয়। স্পাইন পজিশনেরই যে দ্বিতীয় আসনটি রয়েছে সেটি হচ্ছে নৌকাসন। তার একটি ছবি কিন্তু বাঁ পাশে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই নৌকাসন সম্পর্কে প্রথমে তোমাদেরকে একটা বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু দিতে হবে, সেটা একবার পড়ে দিই। এই আসনের অন্তিম পর্যায়ে দেহের আকৃতি নৌকার মতো দেখতে হয় বলে এই আসনটিকে নৌকাসন বলা হয়, ঠিক আছে। এই আসনের যে অভ্যাসের পদ্ধতি সেগুলো কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু এই অভ্যাসের পদ্ধতিটি কিন্তু তোমরা লিখে নেবে। এই আসন করার ক্ষেত্রে কী কী করণীয় বিষয়, পেটের পেশিতে ব্যথা অনুভব হওয়ার আগেই আসন ছেড়ে দিতে হবে। আসনটি অভ্যাসের পর অল্প সময়ের জন্য কিন্তু শবাসন অভ্যাস করতে হবে। কি কি করণীয় নয়, আসনটি অভ্যাস করার সময় পায়ের হাঁটু দুটি ভাঁজ হবে না, ঠিক আছে। এই আসনে কি উপকারিতা রয়েছে, এই আসন অভ্যাসের ফলে পেটের মাংসপেশি সুস্থ ও সবল থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপযোগী। এবং এই আসনের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু তোমাকে লিখে দিতে হবে। স্পাইন পজিশনে আরেকটি আসন, সেটি হচ্ছে চক্রাসন। তাহলে দেখো, যদি তুমি চক্রাসন করতে পারো তাহলে কিন্তু অবশ্যই এটি লিখবে, নয়তো প্রথমে দুটি বা একটি কিন্তু তোমরা তোমার ফাইনাল খাতাতে কিন্তু আসন লিখবে। তো দেখো চক্রাসন, এখানে কি হয়, এই আসনটি করার সময় দেখো অনেকটা চক্র আকারে দেখতে হয়, এই জন্য এটাকে চক্রাসন বলা হয়। তা বাঁ পাশে দেখো চক্রাসনের একটা ছবি দেওয়া রয়েছে। এই অভ্যাসের যে পদ্ধতি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। এই আসনের যে উপকারিতা সেটাও কিন্তু তোমরা এখান থেকে পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। তারপর চলে যাবো প্রোন পজিশন। তোমাদের যে সেকেন্ড পজিশন সেটা হচ্ছে প্রোন পজিশন। এখানে দেখো প্রোন পজিশনের প্রথম যে আসনটি রয়েছে সেটি হচ্ছে ভুজঙ্গাসন। এইখানে কি হয়, সাপ যখন ফনা ধরে তখন শরীরের ঊর্ধ্বাংশ উঁচুতে তুলে যেভাবে পিছন দিকে বাঁকায়,
এই আসনটির সঙ্গে তার সদৃশ্য আছে বলেই কিন্তু একে ভুজঙ্গাসন বলা হচ্ছে। তাহলে দেখো এই ইন্ট্রোডাকশনটা তোমরা লিখে নিতে পারবে। এর যে অভ্যাসের পদ্ধতি সেটা কি রয়েছে, শরীরকে সোজা রেখে এবং কপালকে মাটিতে রেখে উপর হয়ে শুতে হবে প্রথমে। তারপর হাত দুটিকে কনুইয়ের কাছ থেকে ভেঙে বুকের দুপাশে রাখতে হয় এবং হাতের কনুই দুটি শরীরের সঙ্গে লাগানো অবস্থায় উপরের দিকে থাকতে হয়। অতঃপর পা থেকে নাভি পর্যন্ত দেহাংশ মাটির উপর রেখে মাথাটিকে ধীরে ধীরে উপরে তুলতে হয়। ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ পুরো সবগুলো কিন্তু তোমরা লিখে নেবে। এই আসনটি কভার করার দরকার 3 থেকে 5 বার অভ্যাস করা দরকার। ঠিক আছে, এই আসনটি করার ক্ষেত্রে কী কী করণীয় বিষয় রয়েছে সেটাও তোমরা লিখে নেবে। কী কী করণীয় নয়, যেমন হাতের উপর বেশি চাপ দেওয়া যাবে না, আসন করার সময় কোনো প্রকার ঝুঁকি নেওয়া চলবে না। এর কি উপকারিতা রয়েছে, মেরুদণ্ডটা কিন্তু তোমাদের নমনীয়তা বৃদ্ধি করে। তাছাড়া খাওয়ার পরে পেট ফাঁপলে এই আসন দ্বারা যেটা তোমার উপশম সম্ভব হয়। অ্যাজমা ও বাত রোগের ক্ষেত্রে সহায়তা করে। এই আসনে কি সীমাবদ্ধ রয়েছে, শরীরে অসুস্থ থাকলে কিংবা মেরুদণ্ডে আঘাত লাগা থাকলে ভুজঙ্গাসন কিন্তু অভ্যাস করা যাবে না। তাহলে দেখো এরপরে যে আসনটি রয়েছে সেটি হচ্ছে মকর আসন। একে মকর আসন কেন বলা হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে কুমির জাতীয় এক শ্রেণীর জলচর জীবের নাম হলো মকর। হিন্দু পুরাণের মতে মকর গঙ্গাদেবীর বাহন। এই মকর জাতীয় অস্তিত্ব সম্ভবত বিলুপ্ত হয়েছে। শীতের দিনে নদীর চড়ায় শুয়ে মকর যেভাবে ল্যাজ তুলে রোদ খায়, এই আসনটির সঙ্গে সেই শোয়া অবস্থায় মকরের সাদৃশ্য আছে বলে এই আসনটি কিন্তু মকর আসন বলা হয়। বাঁ পাশে দেখো একটি মকর আসন করারত অবস্থায় কিন্তু একটি ছবি, তোমাদেরকেও কিন্তু এভাবেই খাতাতে লিখতে হবে। এই আসনটির কিন্তু যে অভ্যাসের পদ্ধতি সেগুলো স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। কি কি করণীয় নয়, পা দুটি মাটি থেকে উপরে তোলার সময় হাঁটু দুটি যেন না ভেঙে সেদিকে লক্ষ্য তোমাদেরকে রাখতে হবে। এই আসনটির কি উপকারিতা রয়েছে, এই আসনটি অভ্যাস করার যে উপকারিতা সেটাও কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। এরপরে যে আসনটি রয়েছে সেটি হচ্ছে অর্ধশলভাসন। ঠিক আছে, তাহলে অর্ধশলভাসনের যে একটা ছবি সেটাও কিন্তু দেখো বাঁ পাশে দেওয়া রয়েছে। অর্ধশলভাসনের যে ইন্ট্রোডাকশন সেটাতে কি বলা হচ্ছে দেখো, অর্ধশলভাসন হলো শলভাসনের একটি সহজ সরল রূপ। সংস্কৃতের শলভ শব্দটির অর্থ হলো পতঙ্গ বা পঙ্গপাল। এই আসনটি করার সময় শরীর পতঙ্গ বা পঙ্গপালের মতো আকৃতি ধারণ করে মাটির উপর উপুড় হয়ে শুতে হয়। হাত দুটি শরীরের দুপাশে থাকতে হয় এবং পা দুটি জোড় অবস্থায় থাকতে হয়। তাহলে দেখো এই আসনটি সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু দেওয়া রয়েছে। এই আসনটি অভ্যাসের যে পদ্ধতি সেগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এছাড়া এই আসনটি করার সময় যে করণীয় বিষয় সেটাও কিন্তু লেখা রয়েছে। কি কি করণীয় নয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এই আসনের যে উপকারিতা সেটা কি হয়, এই আসনে অভ্যাসের ফলে কোমরের পেশিগুলি কিন্তু শক্তি বৃদ্ধি পায়, পায়ের ও পেটির পেশি সবল হয়। ঠিক আছে, এই আসলের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। এরপর চলে আসবে সিটিং পজিশন বা বসা বা উপবিষ্ট অবস্থায় তোমাদের যে আসনগুলি রয়েছে সেই আসনগুলির মধ্যে প্রথম যে আসনটি আছে সেটি হচ্ছে পদ্মাসন। দেখো পদ্মাসন করার অবস্থায় দেখো একটা ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমাদেরকেও এভাবে একটা ছবি তুলে কিন্তু খাতাতে অবশ্যই দিতে হবে। তাহলে পদ্মাসনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, পদ্মাসন হলো ধ্যানের জন্য অতি প্রয়োজনীয় আসন। এই আসন করার সময় শারীরিক অবস্থা দূর থেকে পদ্মফুলের মতো দেখতে হয় বলে একে পদ্মাসন বলা হচ্ছে। এই আসনের যে অভ্যাসের পদ্ধতি সেগুলো কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। এখান থেকে দেখো খুব সুন্দর স্টেপ বাই স্টেপ কিন্তু পদ্ধতিটাও দেওয়া রয়েছে। এছাড়া কী কী করণীয় বিষয় নয়, কী কী করণীয় বিষয়, কী উপকারিতা রয়েছে, কী সীমাবদ্ধতা রয়েছে সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যে আসনটি রয়েছে সেটা হচ্ছে বজ্রাসন। তাহলে এই বজ্রাসনে কী বলা হচ্ছে, এই আসন অভ্যাসে শরীরে নিম্নাঙ্গ বজ্রের মতো হয়, সুদৃঢ় হয় এবং তাই এর নাম কিন্তু বজ্রাসন রাখা হয়েছে। বজ্রাসন হলো ধ্যানে বসার একটি আসন। পা দুটিকে সামনের দিকে জোড় অবস্থায় লম্বা করে রেখে হাত দুটিকে শরীরের পাশে রেখে সোজা হয়ে বসতে হয়। হাতের সাহায্যে বাম পাশে কিন্তু হাঁটুর থেকে ভাঁজ করে শরীরের বাম পাশে পশ্চাৎভাগের তলায় রাখতে হয়। ঠিক আছে, তাহলে এই আসনের যে অভ্যাসের পদ্ধতি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো খুব সুন্দরভাবেই কিন্তু গোটা গোটা অক্ষরে বেঙ্গলি ভার্সনে লেখা রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে এর অভ্যাস পদ্ধতিটা লিখে নেবে। কী কী করণীয় বিষয়, কী কী করণীয় নয় সেগুলো লিখবে। এছাড়া যে এই আসনটির যে উপকারিতা এবং সীমাবদ্ধতা রয়েছে সেটিও কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। তারপর তোমরা চলে আসবে শশক আসন। দেখো বাঁ পাশে একটা শশক আসন করার মতো অবস্থায় একটা ছবি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এর যে অভ্যাসের পদ্ধতি সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। প্রথমে দেখো বজ্রাসনে বসতে হবে, তারপর দেখো ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি এবং বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালি ধরতে হবে। এভাবে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। এই আসনটির যে উপকারিতা, এই শশক আসনের যে সীমাবদ্ধতা সেটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে স্ট্যান্ডিং পজিশন। স্ট্যান্ডিং পজিশনে তোমাদের যে আসনগুলি রয়েছে তার মধ্যে প্রথম আসনটি হচ্ছে তাড়াসন। ঠিক আছে, তাড়াসন করারত অবস্থায় দেখো
ছবি তোমাদের বাঁ পাশে দেওয়া রয়েছে। এই আসন সম্পর্কে কি লেখা হয়েছে দেখো, এই আসন আমাদের শরীরে তালগাছের মতো আকৃতি ধারণ করে বলে এই আসনকে তাড়াসন বলে। দুই হাতের আঙুলকে পরস্পর আবদ্ধ করে হাতের কনুই না ভেঙে হাত দুটিকে মাথার উপর দিয়ে নিয়ে যেতে হবে। হাতের আঙুলগুলিকে আবদ্ধ অবস্থায় রেখে তালুকে আকাশের দিকে রাখতে হবে। যতটা সম্ভব পায়ের পাতার ওপর ভর করে দাঁড়াতে হবে। এই আসন করার ক্ষেত্রে যে অভ্যাসের পদ্ধতি সেটাও কিন্তু তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ লিখে নেবে। কী কী করণীয় বিষয় নয়, কী কী করণীয় বিষয় সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এছাড়াও এই আসনটির উপকারিতা এবং সীমাবদ্ধতা সেটা কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো, পরবর্তী যে আসনটি রয়েছে সেটি হচ্ছে বৃক্ষাসন। বৃক্ষাসন কি? সংস্কৃতে বৃক্ষ শব্দের অর্থ গাছ, এটা আমরা সকলেই জানি। এই আসনের অন্তিম অবস্থায় শরীরের আকৃতি গাছের মতো দেখতে লাগে বলে এই আসনকে কিন্তু বৃক্ষাসন বলা হয়। বাঁ পাশে দেখো বৃক্ষাসনের একটি ছবি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এছাড়াও এই আসনটি করার যে অভ্যাসের পদ্ধতি স্টেপ বাই স্টেপ সেটাও তোমাদেরকে লিখতে হবে। কি কি করণীয় বিষয় রয়েছে, কি কি করণীয় নয়, এছাড়া কি উপকারিতা ও সীমাবদ্ধতা রয়েছে এই আসনটি সেটি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। তার পরবর্তী যে আসনটি রয়েছে সেটি হচ্ছে ত্রিকোণ আসন। এই আসনটিতে কি হয়, এই আসনে শরীরের ত্রিকোণ আকৃতির ত্রিভুজের আকার ধারণ করে, তার জন্য এই আসনটার নাম কিন্তু ত্রিকোণাসন হয়েছে। দেখো বাঁ পাশে ত্রিকোণাসনের একটা ছবি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এছাড়া এই আসনটি করার যে অভ্যাসের পদ্ধতি, করণীয় বিষয়, কি করণীয় নয়, এছাড়া কি কি উপকারিতা রয়েছে, কি সীমাবদ্ধতা রয়েছে, সবই কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যখন এগুলো লিখবে তখন কিন্তু তোমরা অবশ্যই একবার করে ভালোভাবে পড়ে নেবে, কারণ এক্সটার্নাল স্যার কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে এই আসনটা তুমি যে করেছো তার কি কি পদ্ধতিতে তুমি করলে, বা এই আসনটার কি উপকারিতা রয়েছে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করেন। এরপর চলে যাবো প্রাণায়াম। ঠিক আছে, তাহলে প্রাণায়াম সম্পর্কে প্রথমে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রাণায়াম সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারবে। তারপর চলে যাবো প্রাণায়ামে বসার নিয়মাবলী। প্রাণায়ামে বসার জন্য কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে, যেমন মেরুদণ্ড সোজা রাখতে হবে। এর জন্য যে কোনো ধনাত্মক আসনে বসা যেতে পারে, যেমন সিদ্ধাসন, পদ্মাসন, বজ্রাসন, এগুলো যেতে পারে। তাছাড়া প্রাণায়ামের কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে স্টেপ বাই স্টেপ। এছাড়া প্রাণায়ামের যে প্রকারভেদ, সেখানে কিন্তু প্রাণায়ামের যে প্রকারভেদ রয়েছে, যেমন ধরো কপালভাতি, ভাত্রিকা, বাহ্য, সূর্যভেদী, আলোলম বিলোম, প্লাবিনী, উজ্জয়ী, শীতলী, তাহলে এই সব কিছু কিন্তু তোমাদেরকে এই প্রাণায়ামের প্রকারভেদের মধ্যে পড়ছে। তার মধ্যে তোমরা একটা বা দুটো কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে। দেখো এখানে কপালভাতি অবস্থায় একটা ছবি কিন্তু বাঁ পাশে দেওয়া রয়েছে এবং ডান পাশে কপালভাতি লেখা রয়েছে। তো কপালভাতির যে বেসিক ইন্ট্রোডাকশন সেটা তোমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারছো, লিখে নিতে পারবে। যেমন ধরো কপালভাতি প্রাণায়াম করার সময় মনে এমন বিচার আনা উচিত, আমরা সেই মুহূর্তে শ্বাস বাইরে ছাড়ছি, সেই মুহূর্তে নিঃশ্বাসের সঙ্গে আমাদের শরীরের সমস্ত রোগ বাইরে বেরিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। যে ব্যক্তির যে রোগ আছে সেই রোগ বা বিকার, কাম, ক্রোধ, লোভ, এইসবগুলো তোমাদেরকে মানে এমনভাবে অভ্যাস করতে হবে যে তোমার যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ বা নিঃশ্বাস ছাড়ছো তখন তোমাকে এটা ফিল করতে হবে যে তোমার শরীরে সমস্ত রোগ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এর যে উপকার সেই উপকার তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে চলে যাবো ভ্রমরী। ভ্রমরীর ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, শ্বাসকে পুরো ভিতরে পুরে দুই হাতের মাধ্যমে আঙ্গুল দিয়ে নাকের মূলদেশ চোখের দুই পাশে একটু চেপে ধরে রেখে এবং অন্যান্য আঙ্গুলগুলি নাকের দুই পাশে ত্বককে স্পর্শ করে থাকবে। দুই হাতের বৃদ্ধাঙ্গুলির মতো গুঞ্জন করতে হবে ওম, এর উচ্চারণ করে শ্বাসকে নাকের মধ্য দিয়ে বাইরে ছাড়তে হবে। ঠিক আছে, এর যে উপকার রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তারপরে দেখো আলোলম বিলোম। আলোলম বিলোম করার অবস্থায় দেখো একটা ছবি কিন্তু খুব সুন্দরভাবে বাঁ পাশে দেওয়া রয়েছে। এছাড়া দেখো আলোলম বিলোমের নিয়ে একটা বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু দেওয়া রয়েছে, সেখানে কী লেখা রয়েছে, ডান হাতকে তুলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ডান দিকে নাসাছিদ্র এবং অনামিকা বা মধ্যমা আঙ্গুলের দ্বারা বাম দিকে নাসাছিদ্র বন্ধ করা উচিত। হাতের পাতাকে নাকের সামনে না রেখে একটু উপরে রাখা উচিত। এছাড়া যে করণীয় বিষয় সেটা কিন্তু তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। এর যে উপকার সেটা কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, এখানে দেখো হৃৎপিণ্ডের শিরাগুলিতে যে আসা অবরোধ বা ব্লকেজ সেগুলো কিন্তু খুলে যায়, কোলেস্টেরল বা এলডিএল ইত্যাদি নিয়ম সম্ভব হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু নিরাময় হয়। তারপর চলে যাবো ক্রিয়া। দেখো ক্রিয়াতে দেখো প্রথমে আছে ত্রাটকা। ত্রাটকা কি বলছে, যে মানসিক অস্বচ্ছতা দূরীকরণ, অর্থাৎ প্রদীপ শিক্ষার দিকে একাগ্র চিত্তিতে দৃষ্টি রেখে
অবচেতন মন থেকে কোনো কিছুকে চেতনার দিকে আনার যে চেষ্টা, সেটাই কিন্তু ত্রাটকা। এর যে প্রণালী সেটাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে। বাঁ পাশে তোমরা যদি দেখো তাহলে দেখো একটা ত্রাটকা করার অবস্থায় একজনের ছবি কিন্তু দেওয়া রয়েছে। সেখানে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে পিছনে দাঁড়িয়ে সেই মোমবাতির দিকে একনিষ্ঠভাবে কিন্তু দৃষ্টি রেখে তোমাকে ওই মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকতে হয়। এর যে উপকারিতা সেগুলোটাও কিন্তু তুমি এখান থেকে লিখে নিতে পারো। তারপর চলে আসবে ওমকার জপ। সেখানে কি হচ্ছে, শ্বাস প্রশ্বাসের উপর নিজের মনকে টিকিয়ে প্রাণের সঙ্গে উদ্দীপিত ওমের ধ্যান করতে হয়। এই জন্য কিন্তু এটাকে ওমকার জপ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু তোমরা ওমকার জপটাও এখান থেকে লিখে নিতে পারবে। এতদূর করলে মানে তোমার ধরো প্র্যাকটিকাম প্রায় শেষ। এরপর তুমি চলে আসবে রেফারেন্স বা গ্রন্থ সহায়িকা। অর্থাৎ এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে তুমি কোন কোন জায়গা থেকে হেল্প নিয়েছো সেই বইগুলির নাম তোমাকে এভাবে রেফারেন্সে দিতে হবে। তো এই ছিল তোমাদের প্র্যাকটিকাম, আশা করি তোমরা বুঝে গেছো। এরপর কিন্তু তোমরা যদি লেখা শুরু করো তাহলে কিন্তু তোমরা খুবই সুন্দরভাবে তোমাদের খাতাটা বানাতে পারবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের কাজে লেগে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।